আন্দোলন সংগ্রাম করছে, জীবন দিয়েছে, তারা কিছু পদে বসছে, আর তুমি বলছো পদ বাগাইছো। তুই বেটা কোন জায়গা থেকে এই পদে বসছস? তোর কি অবদান আছে? আসিফ আর নাহিদ বা সার্ভিসরা বলছে তুই মাস্টারম্যান হয়ে গেছো। দ্রুত আসিফ নজরুল এবং মাহফুজ আলম দুজনকে সরাতে হবে। আমরা যদি মাঠে নামি, মাহফুজ আলম তুমি কয়েক সেকেন্ড থাকতে পারবা এই উপদেষ্টা মণ্ডলীতে? তুমি কি বুঝতে পারছো তোমার পার নিচ থেকে মাটি সরে গেছে? আর বুঝতে পেরেই তুমি আসসালামু আলাইকুম বন্ধুরা। উপদেষ্টা মাহফুজ আলমকে সাবান ছাড়াই ধুয়ে দিলেন মাসুম মাহমুদ ভাই। চলুন সেই ভিডিওটা আমরা পুরোপুরি দেখে আসি, আশা করি সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, বাংলাদেশের একজন অখ্যাত উপদেষ্টা মাহফুজ আলম, যাকে সোশ্যাল মিডিয়ায় 1.5 টাকার উপদেষ্টা বলা হয়, সাম্প্রতিক সময় তিনি আবারও আলোচনায় এসেছেন। মাহফুজকে আমরা বারবারই দেখছি যখন তিনি দৃশ্যপটে থাকেন না, নিজেকে দৃশ্যপটে আনতে বারবারই আলোচিত বা সমালোচিত হতে চান। আমরা যখন নাহিদ ইসলামকে দেখেছিলাম, নাহিদ ইসলাম খুব ধীরস্থির ঠান্ডা মাথার একজন মানুষ। ব্যক্তিগতভাবে তার সাথে যতবারই আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, খুব ঠান্ডা মস্তিষ্কের, ঠান্ডা ভাবনার বা ঠান্ডা একটা মানুষ। আমার খুবই ভালো লাগে নাহিদ ইসলামকে, আসিফ মাহমুদকেও আমার ভালো লাগে উপদেষ্টাদের মধ্যে। কিন্তু মাহফুজ আলমকে কেন যেন আমার বারবারই মনে হয় যে একটু বিতর্কিত হতে চায়, কারণ তিনি তার উপদেষ্টা পদে বসে তার কর্মকাণ্ড দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয় যখন জয় করতে পারছিলেন না, তখন তিনি বারবারই এভাবে আলোচনায় আসতে চান বিতর্কিত কর্মকাণ্ডের মধ্য দিয়ে। কেন মাহফুজ আলমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত আলোচনা? চলুন আমরা একটু তার ফেসবুক পোস্টের একটা পোস্ট পড়ে দেখি আসলে তিনি কি লিখছেন বা কি ধারণ করছেন তার হৃদয়ে। মাহফুজ আলম লিখেছেন, আমাকে নিয়ে নোংরামি করতেছ, ঝামেলা নাই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা, এটা লাস্ট ওয়ার্নিং। আর যে চুপা শিবিরেরা এই সরকারের পথ বাগাইছ আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছ, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা। আসলে এটুকু বিশ্লেষণ করে পরের কথায় যাচ্ছি। তিনি প্রথমে বলছেন যে তাকে নিয়ে যারা নোংরামি করতেছোস, মানে তুই তুকারি করে বলছে ঝামেলা নাই, ফ্যামিলি টানতে নিষেধ করছে, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা। যুদ্ধাপরাধ ইস্যুটি বোধহয় শেখ হাসিনা তার একটা প্রহসনের রায়ের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এটা বিশ্বব্যাপী প্রমাণিত হয়ে গেছে। আমরা জামায়াতের যদি ধরে নিলাম জামাত যুদ্ধাপরাধী, ধরে নিলাম, আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি যুদ্ধাপরাধীর তালিকা রয়েছে, যেটা আওয়ামী লীগের আমলেই সরকার যে মুক্তিযোদ্ধা বা রাজাকারের তালিকা প্রকাশ করেছিল, সেখানে সর্বাধিক আওয়ামী লীগের লোক পাওয়া গেছে, জামাতের লোক সবচেয়ে কম পাওয়া গেছে। এটা সরকারের, শেখ হাসিনা সরকারের সময় কিন্তু এটা বেরিয়েছিল, আপনাদের মনে আছে। তো এই আলোচনাটা মাহফুজ আবার সামনে টানতে চাচ্ছেন, তার প্রধান কারণ হলো তিনি রাজনৈতিকভাবে অন্য কারো প্রিয়ভাজন হতে চাইছেন। কারণ তার রাজনীতি যে শূন্যতে শুরু হয়ে শূন্যতেই শেষ হয়ে যাচ্ছে, এটা তিনি বুঝতে পারছেন। আমি জামাত ইস্যুতে যাব না, আমার ইস্যুটা জামাত ইস্যুতে না। জামাতকে তিনি গালাগাল দিতে পারেন, জামাতকে তো সবাই গালাগাল দেয় নিজেদের স্বার্থ অনুযায়ী, কখনো আওয়ামী লীগ দিয়েছে, কখনো বিএনপি দিয়েছে, কিন্তু জামাতের কাজগুলো করে যাচ্ছে। সমস্যাটা কি জানেন? যারাই 71 ইস্যু, মুক্তিযুদ্ধ ইস্যু টানে, একটা সময় তারা হারিয়ে যায়। কোথায় শেখ হাসিনা, কোথায় আওয়ামী লীগ? জামাত এখনও বাংলাদেশে আছে। এখন বলবেন ভাই আপনি তো জামাতি। আসলে রাজনীতিটা চলে আদর্শ দিয়ে। জামাতকে 71 ইস্যুতে আপনি যাই বলেন, জামাত বর্তমান সময়ে নতুন প্রজন্মের হৃদয় জয় করেছে। আর যারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বড় দলগুলো, তারা কিন্তু আস্থা হারাচ্ছে। আমার বক্তব্যটা হলো এরকম যে আমাদের বড় দলগুলো যারা 71 আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, সেটা বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, তাদের আসলে আদর্শের রাজনীতিটা করতে হবে। যে আদর্শটা ছিল, সেই আদর্শটা ধ্বংস হয়ে যাচ্ছে, সেটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমরা আদর্শ দিয়ে যদি জামাতকে পরাজিত করতে পারি, তবেই জামাতের মৃত্যু হবে, নতুবা জামাত সামনে আরও এগিয়ে যাবে। এটা হলো মোদ্দা কথা। তিনি বলছেন, মাহফুজ আলম, যে চুপা শিবিরেরা এই সরকারের পথ বাগাইছ আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছ, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা। প্রশ্ন হলো পথ বাগাইছ। আচ্ছা মাহফুজ আলম
যদি আপনি আমার ভিডিওটা দেখেন, আমি চেষ্টা করবো হোয়াটসঅ্যাপে ভিডিওটা আপনাকে দেওয়ার জন্য। আপনি যে পথটা বাগাইছেন কোন যোগ্যতায় বাগাইছেন? বাংলাদেশে এই আন্দোলনের সর্বাধিক প্রাণ গেছে আমার প্রিয় বিএনপির কর্মীদের, ছাত্রদলের কর্মীদের। বিএনপি কয়টা পদ বাগাইছে? কয়টা উপদেষ্টা মণ্ডলীতে বিএনপি আছে? তারপরের কাতারে রয়েছে জামাত শিবিরের ভাইয়েরা। এবং এই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড হিসেবে আমরা জুলকারনাইন সায়ের বা পিনাকি বা ইলিয়াসের বক্তব্যে বা ইন্টেলিজেন্সের বক্তব্যে যেটা জানলাম, এই আন্দোলনটার নেপথ্যে সর্বাধিক সহযোগী ছিল, পরামর্শক ছিল বা সফল করার ক্ষেত্রে জামাত শিবিরের ভূমিকা ছিল। মাহফুজ আলম, আপনি কই ছিলেন? আপনি কেন মাস্টার মাইন্ড? নাহিদ আসিফদের পেছনে আপনি মাস্টার মাইন্ড? আপনার রক্ত ঝরেছে? টিয়ার গ্যাস, গুলি, মার, জেল, কোনটা? নেপথ্যে বসে কিছু চুল বড় রেখে, দাড়ি বড় রেখে, 2-4টা বই পড়ে যদি নিজেকে মাস্টার মাইন্ড ঘোষণা করেন, আমি বলছি আপনি মাস্টার মাইন্ড তো দূরের কথা, আপনি বাংলাদেশের চায়ের দোকানের যে দোকানদার রাজনীতিবোধের চার চেয়ে অদক্ষ একজন ব্যক্তি। কোন যোগ্যতায় আপনি উপদেষ্টা পরিষদে বসছেন এটা জানতে চাই। একটা যোগ্যতা থাকা উচিত। নাহিদ ইসলাম, আসিফ, তারা তাদের যোগ্যতায় বসছে, তারা আন্দোলনের প্রথম সারিতে ছিল। আপনি কোথায় ছিলেন? আপনার চেয়ে অনেক বেশি সাদেক কায়েমের অবদান বেশি, রাফি সালমানের অবদান বেশি, আপনার চেয়ে অনেক বেশি আমাদের ছাত্রদল প্রেসিডেন্ট রাকিব ভাইয়ের অবদান বেশি। পুরো বাংলাদেশের আন্দোলনটা জাগিয়ে তুলছে, মানুষের অন্তরে ঢুকিয়েছে ছাত্রদল এবং শিবিরের ভাইরা। কি করেছেন আপনারা? কয়টা লোক ছিল আপনাদের পেছনে? কিন্তু আসিফ, নাহিদ পুলিশের হামলার শিকার হয়েছে, মারের শিকার হয়েছে, নাহিদের সারা শরীর রক্ত জমাট হয়ে গেছে, আসিফকে হত্যারও চেষ্টা করা হয়েছে। আমরা তার সব ডকুমেন্ট দেখেছি। কোথায় ছিলেন মাহফুজ আলম? আপনি মাস্টার মাইন্ড কেন? কিসের কারণে? কয়জন ছেলে বলল উনি আমাদের মাস্টার মাইন্ড হয়ে গেল? মাস্টার মাইন্ড তো আপনি না। মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান, মাস্টার মাইন্ড ছিল আমাদের রাকিব হাসান ভাই, মাস্টার মাইন্ড ছিল সাদেক কাইমরা। আপনি কোথায়, কোন ফ্রন্টে লড়াকু যোদ্ধা ছিলেন? শেখ মুজিবের 71-এর পর, অর্থাৎ 71 সালের পর আওয়ামী লীগের অনেকই মুক্তিযোদ্ধা সেজে গেছেন, যারা রাজাকারও ছিলেন। এদের মধ্যে অনেকই মুক্তিযোদ্ধা সেজে গেছেন, অনেকেই বড় বড় কি বলবো পদক, শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। আপনিও তাদের মতো একজন। ফ্রন্টে ছিলেন না, যুদ্ধের মাঠে ছিলেন না, লড়াইতে ছিলেন না, ভুক্তভোগী হননি, ত্যাগ স্বীকার করেনি। কিন্তু কজন বললো উনি আমাদের মাস্টার মাইন্ড, আপনি হয়ে গেলেন মাস্টার মাইন্ড? আপনাকে তো আমরা দুদিন আগেও চিনতাম না, আন্দোলনে আপনাকে দেখিও নি। কোথায় ছিলেন? আপনি উপদেষ্টা পদে বসার যোগ্য? আগে বলেন, কে আপনাকে বসিয়েছে? যারা আন্দোলন করেছে তারা পদ বাগাইছে, চুপা শিবির বলছেন। আপনি কি বিএনপিকে খুশি করতে চাইছেন? বিএনপিকে বলবো, এই ভণ্ড বেয়াদবের কাছ থেকে সতর্ক থাকেন, এই কিন্তু শিবিরেরই মাল। অনেকেই বুঝতেছেন, আমার অনেকে বন্ধুরা সেই শিবিরকে গালাগাল করছে থেকে খুশি হয়ে তাকে নিয়ে আবার বাগডুম বাগডুম বলছে। এটা কিন্তু শিবিরের মাল। আমি বলছি, বিয়ে করছে শিবির পরিবার, জামাত শিবির পরিবারে, একদম আমি ভালো করে তার ওয়াইফ, তার ফ্যামিলি চিনি। এটা কিন্তু শিবিরের মাল। আমার কেন যেন মনে হয় জামাত শিবিরের সাথে একটা বিতর্ক সৃষ্টি করে সে একটা কোনো বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চাইছে। দেখবেন জামাত শিবিরের লোকেরা ওকে নিয়ে কিন্তু কথা বলছে কম, কথা বলছে আমাদের মতো নিউট্রাল লোকেরা। কারণ আমরা ওকে বুঝতে পারছি যে ও একটা ভয়ঙ্কর ফাঁদ হয়ে তৈরি হয়ে আসতে পারে। এই মাহফুজ আলম, দ্রুত আসিফ নজরুল এবং মাহফুজ আলম দুজনকে সরাতে হবে। আমরা যদি মাঠে নামি, মাহফুজ আলম তুমি কয়েক সেকেন্ড থাকতে পারবা এই উপদেষ্টা মণ্ডলীতে? তুমি কি বুঝতে পারছো তোমার পা নিচ থেকে মাটি সরে গেছে? আর বুঝতে পেরেই তুমি অন্য গোত্রে যাওয়ার জন্য মিথ্যে মুখোশ পড়ছো মাহফুজ আলম। ধরো তোমার আসনে, তুমি যে আসনে নির্বাচন করবে, তোমার আসনে যদি আমরা ইলিয়াস বা পিনাকিরে দাঁড় করিয়ে দিই, তোমার পরিবারের 5টা ভোটের বাইরে একটা ভোট তুমি পাবা? চ্যালেঞ্জ করো, আসো, চ্যালেঞ্জে আসে। এই যে বাকওয়াজগুলো করছো, যারা আন্দোলন সংগ্রাম করছে, জীবন দিয়েছে, তারা কিছু পদে বসছে, আর তুমি বলছো পদ বাগাইছো। তুই বেটা কোন জায়গা থেকে এই পদে বসছস? তোর কি অবদান আছে? আসিফ আর নাহিদ বা সার্জিসরা বলছে তুই মাস্টারম্যান হয়ে গেছস। তোমার পূর্বপুরুষ রাজাকার, এই রাজাকার ইস্যু আর তুলিস না। খোঁজ নেয় তুইও রাজাকার, তুই জামাতি ঘরের লোক, তুই শিবিরের ফোকাসে কোচিং করার লোক, তুই সেখান থেকে আসছো, তুই জামাত পরিবারে বিয়ে করছস, তুই তো বেটা সবচেয়ে বড় রাজাকার। যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না, তাদের আমি
সহনাগরিক মনে করি না ভাই। তোর মনে করা দিয়ে কী যায় আসে? এই যে আমি গালাগালি করি, আমি নাগরিক না তুই নাগরিক, তুই সেটাকে লাইসেন্স দেওয়ার সার্টিফিকেট দিয়ে তুই কে রে? তুই কি মনে করবি সেটা আমাদের দেখার বিষয়। পাকিস্তান পন্থীরা যেখানে থাকবে সেখানেই আঘাত করা হবে, আমৃত্যু। এটাই হলো আমার মূল ভিডিওর কথা। জামাত নিয়ে আমার মাথা ব্যথা নাই, তুই বাটা জামাতটা বল, তুই জামাতের ঘরের লোক, তুই জামাতের নিয়ে বল, জামাত এটা নিয়ে আফসোস করে না। পাকিস্তান পন্থার বিরুদ্ধে তুই আমারও লড়াই করবি? পাকিস্তান তোর আব্বাদের পিছন দিয়ে ঢুকিয়ে দিয়েছে, দেখছিস? 6টা বিমান চলে গেছে, 3টা রাফেল না 4টা রাফেলে ঢুকাই দিছে। তোর আব্বা নরেন্দ্র মোদী বাপ বাপ করে সৌদি আরবের ফোন দিছে, আমেরিকার ফোন দিয়ে বলছে সিজ ফায়ার চাই, আমাকে বাঁচাও, যুদ্ধবিরতি করো। কালকে যখন সীমান্ত দিয়ে তোর আব্বা ঢুকে পড়বে আমাদের দেশে, আমাদের সীমান্তের ভাইদেরকে হত্যা করে যখন আমাদের ভূমি দখলে যাবে, তখন কিন্তু তোর দাদারা, তোর তো আব্বার নরেন্দ্র মোদী, তোর দাদারা পাকিস্তান আমাদের পাশে দাঁড়াতে হবে। তুই আগডুম বাগডুম আমাদের বুঝিস না, আওয়ামী লীগ সাজিস না, প্রগতিশীল সাজিস না, তোর খবর জানি। এই মুহূর্তে তুই পাকিস্তান ইস্যু সামনে আনতে চাচ্ছিস কেন? যখন পুরো পৃথিবী পাকিস্তান ইস্যুতে পাকিস্তানকে প্রশংসায় ভাসাচ্ছে, যখন দাদাদেরকে কাশ্মীর ইস্যুতে, বিভিন্ন ইস্যুতে, মুসলিম নির্যাতনের ইস্যুতে, ওয়াকফ আইনের বিরুদ্ধে, মানে ওয়াকফ আইন পরিবর্তন করে মুসলমানদের অধিকার খর্ব করার কারণে পাকিস্তান ওদেরকে বাঁশডলা দিচ্ছে, তখন তুই পাকিস্তান ইস্যুটা সামনে আনছিস কেন? পাকিস্তান এখন কি আমাদের শত্রু? তুই বল। যখন ভারত আমাদের খাদ্য বন্ধ করছে, বিভিন্ন জিনিস বন্ধ করছে, তখন পাকিস্তান থেকে জাহাজ ভর্তি খাদ্য আসছে, তুই পাকিস্তান ইস্যু সামনে আনবি কেন? এখানেই আমার মূল প্রশ্ন। ভারত পাকিস্তান ইস্যু সামনে আসলে চোখ বন্ধ করে বাংলাদেশের 90% মানুষ পাকিস্তান ইস্যুতে একমত হয়। তোর মতো কিছু প্রগতিশীল ছাগু, দুষ্ট, বলবো কি, নষ্ট পচা গলব, যারা ওই যে কি মস্তিষ্কে বিকৃত রুচির লোকেরা ওদেরকে সমর্থন করে। দেখছিস না পাকিস্তান কেমনে শুইয়ে দিয়েছে ওদেরকে? তারপরে তোর হুঁশ ফেরেনি। কালকে আমার দেশে যখন ওরা ট্যাঙ্ক ঢুকিয়ে দিবে, যখন আমার দেশের সেনাবাহিনীর উপর আক্রমণ করবে, তোর কোন বাপ বাঁচাতে আসবে? পাকিস্তান ছাড়া কেউ আগে আসবে না। সাবধান, আবারও সাবধান করছি তোরে। পাকিস্তান ভারত প্রশ্নে তোর প্রগতিশীলতা তোর জায়গাতে ঢুকাই দিব ভিতরে, সাবধান করছি। আমি কাউকে অশ্লীল ভাষা কথা বলি না। তোর মতো উপদেষ্টা 2 টাকার না, তোর 1.5 টাকার উপদেষ্টা বললাম, সাবধান হয়ে যাস। বাংলাদেশের মধ্যে বিতর্ক সৃষ্টি করিস না। তোদেরকে এখানে বসাইছে, তোদেরকে এখানে বসানোর অর্থ এই না যে তোরা বিতর্ক সৃষ্টি করবি, জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা কর। তোর মন মতো তুই ফেসবুকে পোস্ট দিবি, তুই উপদেষ্টা, তুই ভুলে গেছিস কোন শপথ এখানে বসছিস? তুই আদব কাদা শিখিস। তোকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা দেয় না, তোর পরিবার থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। পাকিস্তান পন্থার বিরুদ্ধে তোর আমরণ লড়াই, তাহলে তুই কোন পক্ষের লোক সেটা আমাদের একটু বল। ভারত পন্থার বল। বাংলাদেশে তো রাজনৈতিক দলরা 2টো পন্থাকে উল্লেখ করে, ভারত পন্থা, পাকিস্তান পন্থা। তুই পাকিস্তান পন্থার বিরুদ্ধে আমরণ লড়াই করবি মানে কি তুই ভারত পন্থার লোক? আমরা দেখে নিব তোকে, সমস্যা নেই। দাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে, যারা এদের স্পেস দিয়ে দিছে, তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জেল্লতি অপেক্ষা করছে। দাবিতে তুই কে রে? দাবি তোর বাপের? এই দেশ তোর বাপের? দাবিতে তুই ঠেকাবি? ঠেকা। তোর পিছনে কয়টা লোক আছে? তোকে আমরা দয়া করে একটা পতাকা দিয়েছি গাড়িতে, আমরা আমাদের ভাই বোন লড়াই করছে, তুই মাঠে নামিস নাই। তুই সুবিধা নিয়েছিস। তোর উপদেশটা মানে কেউ? তুই ঠেকানোর কে রে? জাস্ট গাড়ি থেকে নাম, পতাকাটা খুলে ফেল, দৌড়াবি কোন দিকে? প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক ক্ষোভের থেকে বলছি, কারণ মাহফুজ আলমের মাত্রাতিরিক্ত। এর আগে দেখেছিলাম নাসিরুদ্দিন পাটোয়ারি জিয়াউর রহমানকে নিয়ে বেফাস কথা বলেছে। আমরা একটা জিনিস বলে রাখি, বাংলাদেশে জিয়াউর রহমানের বিরুদ্ধে কিছু বলা যাবে না। বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এদের স্বনির্ভর বাংলাদেশ হয়েছে। ভঙ্গুর বাংলাদেশকে তিনি অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, মানবিকভাবে, যে কোনোভাবেই বলি দাঁড় করিয়েছে। এই যে পুচকে ছেলেরা হঠাৎ করে এসে রাজনৈতিক মাফিয়া হতে চাইছে বা রাজনৈতিক বোদ্ধা হতে চাইছে, এদেরকে নিবৃত্ত করতে হবে। বিএনপির যারা সিনিয়র পলিটিশিয়ান, যাদের অনেক ত্যাগ আছে, সেটা 71 বলি বা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের খাটো করা যাবে না। তেমনি
আমি জামাত শিবিরকে কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে সমর্থন করি। 24-এর আন্দোলনে বিপ্লবে তাদের অনেক ভূমিকা আছে, কিন্তু অনেক ভূমিকা রাখিনি। অনেকে হাসিনার দালালি করেছে, কিন্তু তারা গুরুত্বপূর্ণ পদে বসে গেছে এবং এই রাষ্ট্রকে বিতর্কিত করছে। আসিফ নজরুল কিংবা মাহফুজ আলমদের মতো ব্যক্তিরা এই রাষ্ট্রকে বিতর্কিত করছে। দ্রুত তাদেরকে এই পদ থেকে সরাতে হবে, নতুবা এই রাষ্ট্র ভুল পথে যাবে। একটা বিষয়। দ্বিতীয় বিষয়, বাংলাদেশের প্রকৃত বন্ধুকে, ভারত না পাকিস্তান, এই ইস্যুটি এখন বিতর্কের ঊর্ধ্বে চলে গেছে। আমাদের প্রকৃত বন্ধুকে আমরা জেনে গেছি। তারপরে উপদেষ্টা মণ্ডলীতে বসে কেউ যদি ভারত পন্থাকে অবলম্বন করে, তাকে ঝেঁটিয়ে বিদায় করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। আসুন মাহফুজ আলমকে না বলি এবং এই পদ থেকে তাকে সরাতে সর্বোচ্চ আন্দোলনে নামি। আল্লাহ হাফেজ। বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখেছেন, একেবারে উচিত জবাব হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, এই কামনাই করি।